হু হু করে ঢুকছে বানের পানি, বুঝে ওঠার আগেই ভেসে যাচ্ছে বাড়িঘর, রাস্তা। ফসলের মাঠ তলিয়ে গেছে, পুকুরের মাছ ভেসে যাচ্ছে। অনেকের পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। রাত দিন আকুতি আসছে উদ্ধার পাওয়ার। আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাসে ভারী বৃষ্টি কমে আসার প্রবণতা আছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে এই সময়ে ভারী বৃষ্টি আর না হলে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীর বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে। তবে এরই মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া সহ ৮ জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী প্রায় ৩০ লাখ মানুষ। বানভাসী এলাকার মানুষ এই বন্যাকে ১৯৮৮ সালের বন্যার সাথে তুলনা করছেন। ৩০ লাখ মানুষের এই দুর্ভোগের জন্য ভারতকে দায়ী করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলছেন এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ভারতের কৃত্রিমভাবে তৈরি করা বন্যা। তাদের মতে ভারতের ত্রিপুরায় বাঁধের পানি ছাড়ার কারণেই বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি। তবে ভারত তা অস্বীকার করে আজ এক বিবৃতিতে বলছে, বাংলাদেশ এবং ভারতে গোমতী নদীর সংলগ্ন এলাকায় গত কয়েকদিনে চলতি বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে বন্যা হয়েছে। তবে যে কারণেই হোক, স্মরণকালের ভয়াবহ এই বন্যা মোকাবেলায় এখন করণীয় আসলে কি? বানভাসী প্রায় ৩০ লাখ মানুষকে রক্ষায় কি করছে সরকার বা রাজনৈতিক দলগুলো? এছাড়া ভারতকে আসলেও চাইছে দেশ বিপদে পড়ুক? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এবং দর্শক, আপনারা আছেন নিশ্চয়ই আমাদের সাথে এই আলোচনায়। পুরো বাংলাদেশের দৃষ্টি এখন আসলেও যে জায়গায়, সেটি হচ্ছে এই ৮টি জেলায় এবং ফেনীর অবস্থায় আসলে খুবই ভয়ঙ্কর। ফেনী, নোয়াখালী, যেখানে মানবিক বিপর্যয়ের অবস্থা তৈরি হয়েছে এবং এটি থেকে উদ্ধারের আপাতত কি সমাধান আছে তাই আমরা আজকে জানার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং অতিথিকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা। আমি শুরু করতে চাই নাজমুল হাসানকে দিয়ে, তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাজমুল, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নাজমুল হাসান, যে প্রসঙ্গটি আসলে গতকালই একটা কথা এসেছে যে ক্রীড়া উপদেষ্টা নিজে বলেছেন, সেটা হচ্ছে এটি হচ্ছে প্রাকৃতিকভাবে হয়নি, এটা পরিকল্পিত দুর্যোগ। এবং আজকেও আপনারা বিচ্ছিন্নভাবে সবাই এটা বলেছেন যে ভারত এক ধরনের আমাদের না জানিয়ে এটা করেছে, কাজেই তাদের মিথ্যে একটা ষড়যন্ত্রের জায়গা আছে। মানে কেন এটা আপনাদের মনে হচ্ছে? আসলে প্রথম কথা হচ্ছে, দেখেন যে ইতিহাসের বর্বরতম একটা নিকৃষ্ট লোক স্বৈরাচারী শেখ হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়েছে। এত জঘন্য একটা জেনোসাইড ঘটনার পরও ভারত তাকে আশ্রয় দিয়েছে। এখন কি উদ্দেশ্যে তাকে ভারতে রাখা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা কনসার্ন। একই সেম টাইমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী যে একটা নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই বাংলাদেশকে ঘিরে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করা, বিভিন্ন ষড়যন্ত্র করা, সেই জায়গাগুলোতে যেখানে একটা হিন্দু একটা যে মাশরাফি বিন মুর্তজার বাড়িতে ভাঙচুর হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি ভারতে সেটা প্রচার করছে লিটন কুমার দাস। তার মানে আমরা যেটা বাংলাদেশে ঘটছে না সেটা তাকে প্যাট্রোনাইজ করে বা অন্যভাবে তারা ভারত রিপ্রেজেন্ট করছে। তার উদ্দেশ্যটা কি? বাংলাদেশের রিয়েল চিত্রটা কিন্তু ভারত ফুরিয়ে তুলছে না। একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে যেটা যাচ্ছে না, মানুষের আবেগ অনুভূতির জায়গাতে যেটা প্রচণ্ডভাবে আঘাত দিচ্ছে, সেই শেখ হাসিনার সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। মানে একই সাথে তারা বাংলাদেশের ৮ কোটি মানুষের বিপরীত মেরুতে অবস্থান করছে। তা আমরা মনে করছি এবং ধরে নিচ্ছি, কারণ বিগত সময়ে বাংলাদেশের যে চুক্তিগুলো হতো ভারতের সাথে নদীভিত্তিক বা বিভিন্ন চুক্তিতে, আমরা সেখানে অসম চুক্তি দেখতে পেয়েছি এবং সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি সে আজীবন মনে রাখবে। এই যে তার ভারত প্রেমী এবং ভারতও তাকে একটা প্রোটেকশনের ব্যাপার, আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভারত তাকে প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন রকম কার্যকলাপ করছে। আমি মনে করছি বর্তমান যে নতুন একটা বিপ্লবের পরিবর্তিত একটা সরকার আসছে, সেই সরকারকে কোণঠাসা করা জন্যই মূলত এটাকে কৃত্রিমভাবে বাংলাদেশকে যেন একটা গণ্ডির মধ্যে রাখা যায়, তাদের কাছে প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু ফায়দা নিয়ে যাওয়া, সেই জন্য আমরা মনে করি এটা ভারতের একটা তার পরিকল্পিত একটা ঘটনা। কারণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ীও কিন্তু অন্তত আপনি যদি ওয়াটার গেট খুলে দেন, আপনাকে কিন্তু সচেতন করতে হবে। তারা আজকে বলছে তারা ওয়াটার গেট খুলেনি, মানে সেখানকার ব্যারেজে তাদের কোনো দরজা খোলা হয়নি। সেই ব্যারেজের যে চাপ সহ্য ক্ষমতা, সেই সহ্য ক্ষমতার চেয়ে বেশি পানি ওইখানে চলে আসার কারণে অটোমেটিক্যালি সেটা খুলে গেছে। এবং তারা সেটা বলছে যে ৫০% পানি এই কারণে বের হয়ে আসছে, কারণ ওই প্রান্তেও তারা একইভাবে বন্যায় আক্রান্ত, তাদের ১২ জন মানুষ মারা গেছে। তাদের বক্তব্য হচ্ছে এটি কি গ্রহণযোগ্য মনে হচ্ছে কিনা আপনাদের কাছে? লেভেল যদি ক্রস করে যায়, এটা তো মনিটরিং একটা ব্যাপার আছে, তাৎক্ষণিকভাবে আমাদের জানাতে পারতো। তার এই বক্তব্যের সাথে ভারতীয় হাই কমিশন থেকে যে বিবৃতি আসছে, তার বক্তব্যের সাথে আমি একটা জিনিস মিল পাচ্ছি, সেটা হচ্ছে সাবেক যে তথ্য আইসিটি মন্ত্রী জোরাদ আহমেদ পলক,
যে পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাকডাউন করে ফেলছে, তিনি কিন্তু একটা সেম স্টেটমেন্ট দিয়েছে যে আমরা ইন্টারনেট বন্ধ করি নাই, অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। আমরা তার এই বক্তব্যের সাথে যে ভারতীয় হাই কমিশনের বক্তব্য আমরা একইভাবে দেখছি, এটা স্পষ্টভাবেই তারা আমাদেরকে একটা ক্র্যাকডাউন করার জন্যই মূলত বাংলাদেশের মানুষকে জিম্মি করার একটা অবস্থা তৈরি করার চেষ্টা করেছে। একদম আপনাদের বক্তব্য স্পষ্ট। আমরা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ার কাছে যেতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবসময়ের জন্য বাংলাদেশে এক ধরনের এই কূটনৈতিক জায়গা থেকে ভারত প্রীতি এবং ভারত বিদ্বেষ এই দুই ভাগে বাংলাদেশের মানুষকে বিভক্ত করার একটা জায়গা তৈরি হয়েছে। ভারতের অনেক কর্মকাণ্ড নিয়ে, আওয়ামী লীগের অনেক কর্মকাণ্ড নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ তো আছেই সেখানে, কিন্তু এই যে আমাদের 30 লাখ মানুষ একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেল এবং সাথে আমরাও সব মানুষ একসাথে শঙ্কিত হয়ে গেলাম, এটার পেছনে আসলেও কি আপনার মনে হয় যে ভারতের সেই জায়গাটা আছে যারা ছাত্ররা মনে করছে? যা খুব দুঃখজনক, এদেশের রাজনীতি ভারত প্রীতি এবং ভারত অ্যান্টাই ভারত এই দুটোতেই ভাগ হয়ে আছে। হওয়া উচিত ছিল বাংলাদেশ প্রীতি, একটাই বাংলাদেশ প্রীতি। সেখানে বাংলাদেশের সাথে যেখানে যেখানে ভারতের স্বার্থের সংঘাত ঘটবে সেখানে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বার্থটাকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করব। এই বিষয়ে একটা ঐক্যমত হওয়া উচিত ছিল, কিন্তু কখনো হয়নি। পানির ক্ষেত্রে হয়নি, তিস্তার পানি মমতা ব্যানার্জির বাধার কারণে আমরা পাইনি। সেটা সেন্ট্রাল ইন্ডিয়া গভর্নমেন্টের ব্যর্থতা। 76টি নদীতে বিভিন্ন জায়গায় ভারত বাদ দিয়েছে, বিভিন্ন উপরের আপ স্ট্রিমে। এখন ডাউন স্ট্রিমে যখন পানিটা নামছে, এটা ভারতের ইচ্ছার প্রতিফলন হবে। শুকনো মৌসুমে সে পানি আটকাবে, এই সময় সে বাঁধ ছেড়ে দেবে, অথবা এই বাঁধগুলোর একটা ক্যাপাসিটি পর্যন্ত আছে যে এতগুলো ওয়েট তারা নিতে পারে, এরপরে এটা অটোমেটিক ওভারফ্লো হবে, খুলে যাবে। এটা বাংলাদেশের বাঁধের ক্ষেত্রে হবে। কিন্তু এখানে ভারত যে ইচ্ছাকৃতভাবে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যা করছে ব্যাপারটা তা না, তবে এটা ইন্টারন্যাশনাল লয়ের ভায়োলেশন, যে পানিটাকে আপনি নিয়ন্ত্রণ করছেন উপর থেকে নামাটা। এখন এই অন্যায়টা ভারত আমাদের সাথে করছে, এটার বিরুদ্ধে আপনি কি করবেন? কি ভারতের সাথে যুদ্ধ করতে পারবেন? ভারতের হাই কমিশনে আজকে অনেকে আন্দোলন করেছে সামনে। ভারত যদি ইগনোর করে, আমাদের অ্যাভিনিউ কী আছে? অ্যাভিনিউ একটাই আছে, ইন্টারন্যাশনাল লয়ের মামলা করা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 20 বছর, সভাপতি তারা ভারতের দালাল, ভারতের সাথে সুসম্পর্ক। শেখ হাসিনা 75-এর পরেও ভারতে আশ্রয় পেয়েছিল, এখনও পেল। ধরে নিতে পারি তারা কখনোই ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না 29 বছর, এই 29 বছর কি ভারতের বিরুদ্ধে মামলা হয়েছে? না, একদমই না। সবাই চেষ্টা করেছে সুসম্পর্ক রাখতে। বাস্তবতা হলো দেশের স্বার্থ রক্ষা করতে গেলে ভারতের সাথে একটা ওয়ার্কেবল রিলেশন আপনার রাখতে হবে। সেই ওয়ার্কেবল রিলেশনটার ক্ষেত্রে আমি খুব খোলামেলাই বলি, আমি অনেকগুলো হসপিটালে গিয়েছি এবং খবর নিচ্ছি, অসংখ্য শিক্ষার্থী আহত হয়ে আছেন। এখানে নাজমুল হাসান আছে, আমি ওনাকে অভিনন্দন জানাই, ওনার মাধ্যমে সবাইকে অভিনন্দন জানাই যে অসাধারণ একটা আত্মত্যাগ তারা করেছে। কত শত ছাত্রের চোখ হারিয়ে ফেলেছে এবং চোখের রেটিনাতে গুলি লেগেছে। বাংলাদেশে এই ধরনের চিকিৎসার কোনো অপশনই নাই। সিঙ্গাপুর, ব্যাংকক অথবা ইন্ডিয়া, ওই ফ্যামিলি কি ব্যাংকক সিঙ্গাপুর মানে অ্যাফোর্ড করতে পারবে? সরকার টাকা দিবে বলেছে, তো আমি খুব ত্যাগহীন কণ্ঠে বলবো অনেক দেরি করে ফেলেছে। অলরেডি 20 দিন হয়ে গেছে, আমার জানা মতে সরকার এদের কাছে এখনও অর্থ পৌঁছাতে পারে নাই। তো এখন যদি ভারতের বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে, ভারতের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে তাদের ভালোবাসাটা একটা দলের প্রতি, একটা মানুষের প্রতি, এটাও ঠিক না। তাদের বাংলাদেশের মানুষের প্রতি সম্পর্ক করতে হবে। ভারতের উচিত এই ছাত্রদের জন্য স্পেশাল একটা অফার দেওয়া, যে আমরা তোমাদেরকে ট্রিটমেন্ট করাবো ফ্রি অফ কস্ট অথবা মিনিমাম কস্ট, অথবা ভিসা দেব। ভারত যদি ভিসা না দেয়, আমাদের 20 লক্ষ লোকের মতো প্রতি বছর ভারতের চিকিৎসায় যায়। আমরা চাইলেও খুব দ্রুত এদের চিকিৎসার ব্যবস্থা করতে পারবো না, কারণ এটা একটা ধাপে ধাপে করতে হবে। অ্যাটলিস্ট 2-3 বছর 5 বছর সময় লাগবে। তাহলে এই 2-3 বছর যারা পাইপলাইন চিকিৎসা আছে, কেমো 3টা দিয়েছে, আরও 3টা দিবে, হার্ট ফলো আপ লাগবে, অপারেশন করতে হবে, তাদের কি করব আমরা? সো ভারতের সাথে একটা ওয়ার্কেবল রিলেশন রাখতে হবে দেশের সাথে। এটা কোনো ভারতের দালালি না, এটা বাংলাদেশের মানুষের দালালি, বাংলাদেশের দালালি। কারণ প্রতিবেশী হিসেবে আমরা অনেক কিছুর সাথে তাদের সাথে সম্পৃক্ত। যা শেষ করে দিই, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কিন্তু ভারতের সব দল একমত হয়েছে, তারা মিটিং করে বসেছে। এত বড় একটা ক্রিটিক্যাল ইস্যুতে বিরোধী দল কিন্তু এটাকে কোনো অপরচুনিটি হিসেবে নেয়নি। বাংলাদেশে ভারতের সাথে কিভাবে হ্যান্ডেল করতে হবে এটার বিষয়ে আমাদের একটা কনসেন্সাসে আসতে হবে। যখন আমরা একমত হব তখনই আমরা ভারতকে হ্যান্ডেল করতে পারবো। যখন আমরা বিভাজিত থাকব তখন আমরা ভারতের মতো আমাদের একটা নাইবারিং কান্ট্রিকে, এত বড় দেশকে আমরা হ্যান্ডেল করতে পারবো না। বলা হয়ে থাকে বাংলাদেশ ল্যান্ডলকড, বাংলাদেশ ল্যান্ডলক না, বাংলাদেশ ইন্ডিয়া লকড। আর কোনো দেশের সাথে আমাদের কোনো বর্ডার নাই, মায়ানমারের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক নাই। ভুলটা তো 47 হয়েছে। 47 এমনভাবে ভাগ করা হয়েছে যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখা ছাড়া প্র্যাকটিক্যালি খুব বেশি বিকল্প নাই।
আমাদের যদি তখনই ম্যাপটা করা হতো, চায়নার সাথে আমাদের বর্ডার থাকতো, পাকিস্তানের সাথে ডাইরেক্ট থাকতো, চিকেন নেক দিয়ে ওদিকে চলে যেতে পারতাম, সেটা করা হয়নি। এখন ইতিহাসের কাঁটা তো আমরা ঘোরাতে পারবো না, যেটা আছে সেটার ভিত্তিতেই মর্যাদাপূর্ণ একটি সম্পর্ক ভারতের সাথে আমাদের করতে হবে। আব্দুল সালাম আমাদের সাথে আছেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। আপনার কাছে আসতে চাই, বেশ কয়েকদিন যাবত আপনার দল থেকে আসলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়া নিয়ে অনেক ধরনের বক্তব্য আসছিল, তাকে ফেরত দেওয়া নিয়ে, এবং তিনি ভারত আসলে বন্ধুরাষ্ট্র হিসাবে সেখানে ভালো ভূমিকা রাখেনি সেই বক্তব্য এসেছিল, এবং পরবর্তীতে এই বন্যার অবস্থা দেখলাম, সেটা নিয়েও আপনাদের বক্তব্য আছে যে ভারত আমাদের কাছে এটা করেছে। এবং অনেক আগে থেকে ভারতের একটা অভিযোগের জায়গা বা আপনাদের একটা অভিযোগের জায়গা হচ্ছে ভারত আসলে শুধুমাত্র একটা দলের প্রতি বন্ধুত্ব দেখিয়েছে, বাংলাদেশের প্রতি না। এখনও কি এই জিনিসটাই আছে যে ওয়ার্কেবল রিলেশনের কথা বলছে, যে একটা কার্যকর রিলেশন আমাদের সবারই ভারতের সাথে রাখতে হবে, বিরোধিতা তৈরি না করে, সেই জায়গা কি রাখা আসলে সম্ভব হবে? আপনাকে ধন্যবাদ, আমার সহযোগী আলোচক ওনাকে ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। শোনেন, আমাদেরকেই তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, আর ওনার আমাদের সাথে ভালো সম্পর্ক রাখার দায়িত্ব নাই। এটা কি খালি আমাদের বাংলাদেশেরই দায়িত্ব? এটা তো এই ব্রিজটা তো ওনারাই নষ্ট করছে, ভারতই নষ্ট করছে, আমরা তো নষ্ট করি নাই, বাংলাদেশের পক্ষ থেকে নষ্ট হয় নাই। তারাই যখন বাংলাদেশের উপরে মানে এইরকম অবস্থা চাপায় দিছে বা একটা দলের প্রতি তাদের সমস্ত কিছু ভালোবাসা দিছে আর বাংলাদেশের জনগণকে শুইসা খাইছে, তখন তো স্বাভাবিকভাবে আজকে জনগণ তো শুধুমাত্র কোনো বিএনপি অমুক দলের না, জনগণের মধ্যেই আজকে এই প্রশ্ন। আমরা বলছি যে ভারতকে ডিসাইড করতে হবে যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখবে না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবে। তারা মনে করছে যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখলে আমি পানি বন্ধ করে দিলেও কোনো অসুবিধা হবে না, আমি গ্যাস যদি আমার উপর থেকে নিয়ে নেই তাহলেও কোনো সমস্যা হবে না, আমি যদি ট্রানজিটের নামে সমস্ত বাংলাদেশকে ব্যবহার করি কোনো সমস্যা হবে না। কিন্তু পাবলিক তো এটা ভালোভাবে নেয় নাই। তো বিষয়টা হলো এটাই। আজ কারণ দেখেন, বিএনপি বলে নাই বা বিএনপি যেটা চাই সেটা কিন্তু ঠিক না। এই পানির সমস্যা নিয়ে সর্বপ্রথম জাতিসংঘে কিন্তু বিএনপি তুলছে, এবং সে সময় ভারত রুষ্ট হয়েছে, কিন্তু রুষ্ট হওয়ার কারণে বিএনপি তুলে নেয় বা জিয়া রহমান তুলে নেয়, এটা কিন্তু ঠিক না। তুলছে এবং সেখানে সেটা আলোচনা হতে বাধ্য হয়েছে, তাই এবং প্রতিটা সময় আমরা সেটাকে প্রতিবাদ করে আসছি এবং করেছেন। কিন্তু এই যে বন্যার যে অবস্থাটা শেষ মুহূর্তে হলো, এটা কি আপনারা মানে সেটাই মনে করছেন যে ওরা ইচ্ছাকৃতভাবে এটা একটা পরিকল্পিত দুর্যোগ হিসেবে বাংলাদেশে ইয়ে করেছে? আমাকে আগে বলেন যে আমরা ফারাক্কা বাদ দিল কেন? আজকে নতুন করে টিপাই মুখে বাদের প্রশ্নটা কেন আসছে আজকে? অর্থাৎ উনি উপরে আছে, উনি পানিটা আটকায় রাখবে, আটকাবেই বা কেন? তাহলে আমি না চাইলে তাহলে তুমি ওই সময় আটকাই দিচ্ছ আর বর্ষার সময় ছেড়ে দিচ্ছ, এটা তো বোঝার ব্যাপার। আর যদি আজকে স্বাভাবিক প্রবাহটা থাকে, স্বাভাবিক প্রবাহটা থাকলে আজকে আমার নদীগুলো সব ভরাট হয়ে গেছে। কি কারণে ভরাট হয়েছে? ভরাট হয়েছে যেহেতু আমি পানি পাই না। আমার নদীর প্রবাহ যদি থাকতো তাহলে তো আজকে অবস্থা হইতো না। কাজে সে তো দায়ী অবশ্যই। যদি আমার পানির নর্মাল ধারাবাহিকতা থাকতো তাহলে এই অবস্থা আজকে হইতো না। শুকনার সময় আমার মরুভূমি হয়ে যায়, আজকে সেগুলো শুকায় গেছে। এবং বর্ষার সময় সেই নদী নাই, চর পড়ে গেছে, এই পানি ভাইসে যেতেছে। আর পাশাপাশি যেটা আরেকটা যেটা আছে, যেটা বলবো, এইটা একদিক দিয়ে আরেকটা যেটা দেখেন, সার্ক গঠন করা হয়েছিল, তাই না, বিএনপির আমলে। আজকে বিএনপি করছে বলেই কি সেটাকে বন্ধ করে দিতে হবে? এবং যে বন্ধ করে দেওয়ার আজকে সার্ক কোথায় আছে? বাস্তবে কোনো অবস্থান আছে? কিন্তু সার্কের অন্যান্যগুলো দেশ, আজকে নেপাল কি চায়, আজকে শ্রীলঙ্কা কি চায়, আজকে পাকিস্তান কি চায়, অর্থাৎ কোনোটার আজকে এখানে কোনো কিছু দরকার নেই। ভারত কি চায়, গত সরকার সেদিকেই তাকায় ছিল। সেই কারণে সার্কটা যদি আজকে বিদ্যমান থাকতো তাহলে তো সেখানে এই সমস্ত প্রবলেমগুলো নিয়ে আলাপ হইতো। কিন্তু 7 দেশই তো একসাথে 8 দেশই সিদ্ধান্ত নিয়েছে সার্ক আসলে কার্যকর নয়। সিদ্ধান্ত নেয় নাই। এটা হলো ভারত যেহেতু একটা বড় মোরলিপানা করে, এর জন্যই, তার কারণে এটা কারণ ভারত চায় যে এটা, অর্থাৎ দুইজনের মধ্যে প্রবলেম সলভ হবে। দুইজনের মধ্যে কেন? দ্বিপাক্ষিকভাবে শেষ হবে, মানে সেটা কেন বহুপাক্ষিক না? আমরা তো বারবার বহু সমস্যা বলে আসছি, এগুলো বহুপাক্ষিক সমস্যা, কিন্তু তারা কোনোভাবে বহুপাক্ষিকে যেতে চায় না। তারা দ্বিপাক্ষিক সমস্যা সমাধান করতে চায়। কারণ দ্বিপাক্ষিক এই জন্যই চায় যে বাংলাদেশে তাদের অনুগত্য স্বীকার করে যে সরকার ক্ষমতায় আছে, তারা যা বলবে তাই শুনবে। কাজে দ্বিপাক্ষিকে তাদের কোনো প্রবলেম নাই। তো এর জন্যই বললাম যে এই সমস্যাগুলো তো সৃষ্টি হয়েছে এই লাস্ট 15 বছরের আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকার কারণে। এবং প্রতিবেশী, আমরা প্রতিবেশী পাল্টাইতে পারবো না, এটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশী আমি খালি
আমার আচরণটা ঠিক করবো, উনি করবেন না, এটা তো হইতে পারে না। এটা বোথ সাইডেড, এটা বোথ সাইডেড হবে। সেই কথাটাই আর আরেকটা যেটা বলি এখানে, আরেকটা জিনিস হলো যে ভারতের এটা তো আছেই, পাশাপাশি আপনি দেখেন যে আমাদের যে কয়টা এই পানি কেন্দ্রিক যে মন্ত্রণালয় আছে, সেখানে এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নামে যেগুলো হয়, অর্থাৎ এই টাকাগুলো আপনি দেখেন হাজার হাজার কোটি টাকা এখানে যাচ্ছে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে আপনাদের কোনো হিসাব পাবেন না। আজকে কাজ কি দেখালো, বাঁধ হওয়া দরকার হচ্ছে না, ওই বর্ষার সময় এসে কিছু মাটি ফেলাইলো, বিশাল অঙ্কের টাকাটা নিয়ে গেল, তারপরে আবার ধুয়ে চলে যায়, আবার সেখানে বাঁধের দরকার হয়। এবং আরেকটা হলো যে অপরিকল্পিত কিছু কিছু অপরিকল্পিত, যেমন মনে করেন এই যে কৃষকের হাওরে একটা বাঁধ দিয়ে আমি একটা রাস্তা বানাই, সেই জিনিসগুলো অপরিকল্পিত অনেক কিছু আছে যেগুলোর জন্য আজকের এই অবস্থা। কাজে আমরা দীর্ঘ একটা মাস্টার প্ল্যান যে পর্যন্ত করে এগুলোকে আমরা না করতে পারবো, অ্যাডহক বেসিসে যখন চিন্তা করব তখন এরকম হঠাৎ বিপদের মধ্যে পড়বই। আমি নাজমুল হাসানের কাছে একটু জেনে আমি বিরতিতে যেতে চাই। একদম যে কথাটাই এখন আসছে, আপনাদের আরেক সমন্বয়কও বলছেন হাসনাত আব্দুল্লাহ, যে এই বিষয়ে আসলে ভারত যদি এই দেশের প্রতি কোনো সুবিচার না করে, যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করে, আমরাও পরিপ্রেক্ষিতে তাই করব, মানে বিপরীতে আমরাও সেই জায়গাটাতে নিতে পারি। এবং আজকে ভিসা সেন্টার করার চেষ্টা করা হয়েছে, বিক্ষোভ হয়েছে, এবং আজকে যে হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে যে বলেছেন যেন তাদের আলাদা নিরাপত্তা দিতে হয়। এখন আমাদের একটা নতুন দেশ গড়ার পথে দেশটা আছে, যদি কোনো কূটনীতিক এই ধরনের আতঙ্কে ভোগেন যে তাদের আলাদা নিরাপত্তা দিতে হবে, সেটা আসলে আমাদের জন্য সম্মান আনবে কিনা? দেখুন, আমাদের প্রথমত অবস্থান হচ্ছে আমরা কিন্তু ভারত বিদ্বেষী না, আমরা ভারতের আগ্রাসন এবং আধিপত্যের বিদ্বেষী। আধিপত্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজের সাথে আমরা তো কোনোভাবেই মেনে নিব না। আমাদের স্টেটমেন্ট একদম ক্লিয়ার যে আমরা ভারতের বিদ্বেষী নই। ভারত যে বাংলাদেশের উপর চেপে বসে চাপিয়ে দেয়, এটার বিদ্বেষে আমরা কাজ করছি। যখন আমরা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ যখন এই যে ফেসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক সেই সময় কিন্তু কলকাতায় আমাদের পক্ষে নিয়ে কাজ করছে সাধারণ মানুষ নেমে আসছে, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদের প্রতি আমাদের সম্মান থাকবে, তাদের প্রতি আমাদের ভালোবাসা অটুট থাকবে। কিন্তু ভারতীয় গভর্নমেন্ট যারা এখন দায়িত্বে আছে, তারা যে স্ট্রিম রোলার চালাচ্ছে তাদের জায়গা থেকে, তারা কি সেটা পারে? অবশ্যই পারে না। এখন আমরা গতকালকে বলেছিলাম যে আপনারা কেন এই যে ওয়াটার গেটগুলো খুলে দিয়েছেন, তার বিবৃতি একটা আজকে আসছে। আশা করি আগামীতে যদি তারা তাদের প্রত্যেকের কাজের জবাব দিতে, আপনি কি দেখবেন যে গত 10-15 বছর কি এরকম আমরা স্পষ্ট করে বলছি আপনারা কেন করছেন, জবাব দিতে করতে হবে, কারণ আপনার জবাব দিতে জায়গা আছে, এতদিন করেন নাই কিন্তু এখন করতে হবে। অবশ্যই আমরা মনে করি বাংলাদেশের যারা বিভিন্ন কূটনীতিক যারা আছেন, অবশ্যই তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সবার, এবং এটা আমাদের বাংলাদেশের মান সম্মানের একটা জিনিস। অবশ্যই আমরা বাংলাদেশে এরকম কোনো কিছু ছাত্র সমাজ ঘটাবে না যেটা তাদের জন্য, দেশের জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে আমাদের সুনামটা সব জায়গায় একরকম করে থাকবে, যে সবার সাথে আমরা ইয়ে করি, কিন্তু আমরা আমাদের দাবি আদায়ে কঠোর এবং সোচ্চার সবসময়ের জন্যই থাকবো। আমরা এই জায়গায় যখন আছি তখন ফেনী, নোয়াখালী, এবং আমরা বলছিলাম যে সেখানে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, সবাই মিলে সেখানে একত্রে কিভাবে কাজ করে তাদের উদ্ধার করা যায় এবং কি পরিকল্পনা নিয়েছে সবাই, আমি একটু বিরতির পর সেটা জানতে ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। বন্যায় রাজনীতি কি, আমি সেটা নিয়ে আজকে কথা বলছি, এবং আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে 10টি জেলা খুবই ভয়ঙ্কর অবস্থা আছে, তার মধ্যে মানবিক বিপর্যয়ের মধ্যে ফেনী, নোয়াখালী এইসব এলাকা পড়েছে। উদ্ধারের জন্য আসলে কি ব্যবস্থাপনা এখন আমরা করতে পারি, এত বিপন্ন হয়েছে সেখানে মানুষ। আমি একটু যদি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে শুরু করি। শামীম হায়দার পাটোয়ারি, অবস্থা তো আজকে সারাদিনে আমরা জানতে পেরেছি, গতকাল রাত থেকে যা শুরু হয়েছে এখনো পর্যন্ত আমরা আশা পাচ্ছি না। আপনার কি মনে হয় যে কি করা উচিত সেখানে? প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা, এবং আমার তো মনে হয় প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধারকারী গাড়িও যেতে পারছে না, নৌকাও যেতে পারছে না, এবং প্র্যাকটিক্যালি আমরা তো একটা খুব স্টাক সিচুয়েশনে আছি। এখানে ভারতেরও উচিত ছিল আগে থেকে আমাদেরকে একটা হেল্প করা, যে এরকম একটা বড় ওয়াটার ফ্লো আসতে পারে। বাংলাদেশেরও তো উচিত ছিল এটা বের করা। আমাদের তো গ্রামে যখন বন্যা হয় এটা কিন্তু প্রেডিক্ট করে, কিছু এনজিও আমাদের চর এলাকায় বলে দেয় যে এই সময় বন্যা হবে। তো এটা তো ডেফিনেটলি উচিত ছিল আগে থেকেই প্রেডিক্ট করা। কেন করতে পারলো না আমি জানি না, প্রেডিক্ট করা ব্যর্থতা এটা একটা। 2, এখন কি করার আছে? আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে এটা বলেছে ভলান্টিয়ার গেলে ভলান্টিয়াররাই বিপদে পড়বে এই মুহূর্তে। সেই ক্ষেত্রে তো আমার মনে হয় কোনোভাবে যোগাযোগ করাটা আগে দরকার, এবং কারা কিভাবে বিপদে আছে নৌবাহিনীকে ডিপ্লয় করা যেতে পারে। আমার মনে হয় তারা একটা অভিজ্ঞতা সম্পন্ন বাহিনী, যারা এখানে কোস্টগার্ডকে এখনই ডিপ্লয় করা যেতে পারে। এই বিষয়গুলোতে দেরি করা যাবে না। মানুষ যদি জানে যে সে 1-2 ঘন্টার মধ্যে সাহায্য পাবে, সে 1-2 ঘন্টা টিকে থাকবে, কিন্তু যদি জানে যে কোনো সাহায্য আসছে না, তখন সে ডিমোরালাইজড হয়ে যাবে। এরপরে আসবে এর পরবর্তী উদ্ধার কাজ, এর পরবর্তী ত্রাণ, সেটা পরের বিষয়। এই মুহূর্তে এদের জীবন বাঁচানো এবং সুস্থভাবে রাখা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার ধারণা
এই অঞ্চলগুলো বন্যার জন্য তো কখনো প্রিপেয়ার্ড না। যেমন আমাদের এলাকার চরে 10-12টা বাড়ির পরে একটা উঁচু ডিবি করা থাকে, যে বন্যা আসলে ওরা ওই ডিবিতে চলে যাবে। এই বাড়িগুলো তো সেরকম নাই, একতলা বাড়ি হলে দুতলায় চলে যাবে, টিনের ঘর, খড়ের ঘর, তারা কোথায় যাবে? এবং যে স্রোত, এই স্রোত থেকে তো ডেফিনেটলি খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনের দিকে আমরা যাচ্ছি। তো এখন যেটা দরকার, সকল সচেতন মানুষকে প্রস্তুত থাকা, যখনই উদ্ধার কাজের মতো পরিবেশ আসবে যেন তখনই আমরা উদ্ধার করতে পারি। আমাদের সারা বাংলাদেশে যত নৌকা, স্পিডবোট আছে, এর আগেও কিন্তু এমন হয়েছিল, সমস্ত নৌকা পাঠিয়ে দেওয়া হয়েছিল, সবগুলো কাছাকাছি রাখা, যদি বৃষ্টি থামলেই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে গিয়ে তারা উদ্ধার করতে পারে। এটা যেন এমন না হয় যে কালকে সব বৃষ্টি থামলো, এর পরে প্রক্রিয়া শুরু হলো। প্রক্রিয়াগুলো সব কাছাকাছি নিয়ে রাখতে হবে, সব কিছু, খাবার, স্যানিটেশন, তাদের জন্য ট্রিটমেন্ট, ডাক্তার, এভরিথিং। এখন তো উদ্ধারের যে যার ঘরটা ডুবে গেছে এবং ঘরের চালে থাকারও তার অবস্থা নাই, এখন সে আশ্রয় কেন্দ্রেও যেতে পারে নাই, সেই মানুষটা মানে ভাসছে নাকি কি অবস্থা, আমরা কিন্তু সেই খবরটা এখনো এই মুহূর্তে স্পিডবোট কাছাকাছি রাখা ছাড়া কোনো বিকল্প নাই, এবং ফোনের নেটওয়ার্কও নেই, সে তো জানাতে পারবে না যে আমি এখানে আছি। সেই ক্ষেত্রে স্পিডবোট করে লোকাল ভলান্টিয়ারদের কাছে নিয়ে বিভিন্ন গ্রামগুলো সার্চ করা, মাইকিং করা, বাঁশি বাজানো, লাইট দেখানো, কেউ যদি প্রয়োজন হয় সে লাইট দিয়ে জানাবে আমার বিপদের প্রয়োজন। টিভি চলছে কিনা আমরা জানি না, যদি ওই সব এলাকায় টিভি চলে, টিভিতে বলা দরকার যে আপনার বিপদে পড়লে টর্চ লাইট দেন, কোনো না কোনোভাবে তারা যেন জানান দিতে পারে। তো এটা আমি এ বিষয়ে বিশেষজ্ঞ না, যারা এই কাজটা করেছে, আমার মনে হয় নৌবাহিনী, কোস্টগার্ড, দুর্যোগ ব্যবস্থাপনা একসাথে কাজ করে, যে নৌবাহিনী এখনই ফুল নামানো দরকার। আমরা অনুভব করছি প্রাণহানি হওয়ার আশঙ্কা আছে, কারণ এত দ্রুত পানি আসছে, অনেকে ভেসে যাচ্ছে, এবং এরপরে ঘরবাড়ি ভেঙে চলে যাবে। তো ওই ঘরবাড়ির ভিতরে যারা ছিল তারাও তো ভেসে চলে যাবে। তো এইটার জন্য তো ইমিডিয়েটলি স্টেপ নিতে হবে এবং প্রতিরক্ষা রাখতে হবে। আরেকটি বিষয় একটু বলে শেষ করি, যে ভারত বিবৃতি দিয়েছে, তো এটা প্রত্যেক অ্যাম্বাসেডরেরই দায়িত্ব, যে দেশে উনি থাকবেন সেই দেশ যদি কোনো বিষয়ে বিবৃতি চায় তাকে বিবৃতি দিতে হবে। তবে আওয়ামী লীগের আমলে এরকম বিবৃতি কখনো চাওয়া হতো না, আমলে চাওয়া হয়েছে, এটা ভালো দিক। তবে ভিয়েনা কনভেনশন অনুযায়ী তাদের নিরাপত্তার টোটাল দায়িত্ব বাংলাদেশে, আমি সেটাই বলছি। তো সেইটা কিন্তু মানে ভারতীয় হাইকমিশনের সামনে মিছিল মিটিং করা যেতে পারে, কিন্তু নিরাপত্তার ঝুঁকি থাকলে তখন সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ভায়োলেশন হবে। আমাদের প্রফেসর আনোয়ার সাহেব, কর্নেল তাহারের ভাই, ওনার ভাইকে যখন ফাঁসি দেওয়ার প্রক্রিয়া ছিল, তখন তারা প্ল্যান করলো যে তারা ভারতীয় হাইকমিশনারকে কিডন্যাপ করবে, কিডন্যাপ করে ভারতীয় হাইকমিশনারের বিনিময়ে তার ভাইকে উদ্ধার করবে, এবং তারা এই সমস্ত সিকিউরিটি বলে ভেদ করে অ্যাম্বাসির গেট পর্যন্ত চলে গিয়েছিল। তারা জানতো না যে প্রত্যেক অ্যাম্বাসি বা নিজস্ব একটা সিকিউরিটি থাকে, তখন ভিতর থেকে গুলি করেছে। খুব সম্ভবত অধ্যাপক আনোয়ার একটা পায়ে গুলিও খেয়েছে। অকুতোভয় সৈনিক, কত কাহিনী তাদের জীবনে। তারাও দেখলাম 2-3 দিন আগে এক জায়গায় অপদস্থ হয়েছে, তিনি নিজেও ফ্যামিলি সহ, পত্রিকায় দেখলাম। তো এই মহান ব্যক্তিগুলোর অতীতটাও তো মাথায় রাখতে হবে, কত গৌরবোজ্জ্বল অতীত। তো এখন ভিয়েনা কনভেনশন নিয়ে যেন কোনো অভিযোগ ভারত তুলতে না পারে, একটা শীতলতা সৃষ্টি হয়েছে ভারতের অতিরিক্ত আওয়ামী প্রীতির কারণে, সেটা ভারতকে বুঝতে হবে। আবার ভারত আমাদের নেসেসারি ইনএভিটেবল নাইবার, এটা রাজনৈতিকভাবে বলা যায় যে আমি 7 সিস্টার তছনছ করে দেব। 7 সিস্টার তছনছ করলে বাংলাদেশ কি হবে, শান্ত থাকবে? কতগুলো মানুষ যুদ্ধ অবস্থায় গেলে কত মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, কত মানুষ ফুড চেইন থাকবে না। নিশ্চয়ই বাংলাদেশ একটা যুদ্ধ অবস্থা, ভারত তো অনেক বৃহৎ শক্তি, সেগুলো আমাদের নিশ্চয়ই মাথায় রাখতে হবে। কাজে আমার মনে হয় কিছু নতুন ভাবে ডক্টর ইউনূস তার অসাধারণ ক্যারিশমা ভারতের সাথে সুসম্পর্ক, মর্যাদাপূর্ণ সুসম্পর্ক রাখার ক্ষেত্রে ইউজ করা উচিত। আমরা সেটা মনে করছি। নাজমুল হাসান, আমরা সমন্বয়কদের দেখছি তারা এখানে ত্রাণের জন্য অনেক করেছে ঢাকা শহরে, কিন্তু সেখানেও তো আপনাদের বড় ধরনের ইউনিট আছে, মানে সব পুরো দেশ জুড়েই তো আমরা আপনাদের দেখেছিলাম। এখন আসলে আপনারা কি করছেন সেখানে, আমরা ঠিক সেই চিত্রটা পাচ্ছি না। দেখুন, আমি যখন আপনার সাথে কথা বলছি ঠিক সেই সময় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফেনীতে 50টি বোট আমরা পাঠিয়েছি সেখানে। পাশাপাশি আমাদের চট্টগ্রামে যারা আমাদের নেতৃবৃন্দ আছে, শিক্ষার্থীরা আছে এবং সচেতন নাগরিক যাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, তাদের মাধ্যমে আমরা চট্টগ্রামে স্পিড বোট পাঠিয়েছি। কুমিল্লা আজকে কিছুক্ষণ আগে শুনতে পেলাম 14 গ্রামে প্লাবিত হয়ে গেছে। কুমিল্লার তিতাস সেখানেও প্লাবিত হয়েছে। আমরা সেখানে রেস্কিউ টিম, আমাদের যারা ক্যাডেট আছে ক্যাম্পাসগুলোতে, তাদেরকেও পাঠানো হয়েছে যারা আসলে পারবে বিষয়টা। তো সেখান থেকে আমরা বিভিন্ন রকম তাদের জীবনের ঝুঁকির কথা শুনছি, যে আসলে আলটিমেটলি যে অনেকগুলো যেটা বলা যায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ফেনীতে যাওয়ার আগে পুরো রোড হয়েছে ব্লক। সেখান থেকে কোনো গাড়ির সামনে কোনো কাটা আছে কিনা বা কিছু আছে কিনা বলা যাচ্ছে না। সেক্ষেত্রে বিকাল পর্যন্ত আমাদের সবার অনেক কষ্ট হয়েছে কাজগুলো করতে। সন্ধ্যা পরবর্তী আগে সময়টা আমরা
নৌবাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে যে তাদের হেল্পের মাধ্যমে, তাদের হেল্প ছাড়া আমাদের এই কাজগুলো করা যাচ্ছে না। এবং ওখানে আমরা যে এই কথাটা ভাই বললেন যে কোস্টগার্ড, সেনাবাহিনী, আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, বাংলাদেশ যতগুলো বাহিনী আছে এখন, যাদের পক্ষে আসলে পসিবল, একজন সাধারণ মানুষ হিসাবে তো আরেকজনকে রেস্কিউ করা পসিবল, অনেকটাই আমাদের এখানে একটা সেফটি সিকিউরিটি একটা ব্যাপার আছে, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। একই সাথে আমরা এই যে উদ্ধার পরবর্তী একটা কাজ, উদ্ধার পরবর্তী মানুষগুলো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এখন ফোন দিয়ে তাদের প্রতিবেশী বলছে, অথবা আজকে আমাদের এক গোয়েন্দা সংস্থার এক ভাই আমাকে ফোন দিয়েছে, তার বাবা মা সবাই ফেনীর সদরে আছে, গতকাল কথা বলতে পারছে, এরপরে আর যোগাযোগ করতে পারে নাই। ওই ট্রেসে দিয়েছে, আমরা লোক পাঠানোর চেষ্টা করছি। তো আলটিমেটলি সবাই ভাই বলতেছে আমরা 2 দিন না খেয়ে থাকবো, সমস্যা নাই, কিন্তু পানি থেকে আমাদের উদ্ধার করেন। পানি থেকে 2 সেকেন্ড 2 মিনিট কিন্তু আমি পানি থাকতে পারবো না। সেই জন্য আমরা আমাদের জায়গাতে চেষ্টা করছি। একই সাথে আমরা এদেশের সাধারণ মানুষ, সচেতন নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন সবাইকে মনে করি যে এই দুর্যোগ, আমি মনে করি এটা একটা কৃত্রিম দুর্যোগ, পরিকল্পিত একটা দুর্যোগ, এটাকেও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আমাদের যেন ক্ষয়ক্ষতি না হয়, প্রাণহানি না ঘটে, সেই জায়গাতে আমরা কিভাবে কাজ করতে পারি, সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে পারি, মানুষের জন্য আমরা পাশে দাঁড়াতে পারি। রাজনীতি তো অনেক সময় করা যাবে, আগে আমাদের মানুষকে বাঁচানোটা দরকার। আব্দুল সালামের কাছে সেটা যে রাজনীতি তো সবসময় করা যাবে, কিন্তু মানুষ যে বিপন্ন অবস্থায় আছে সেটা বাঁচানোর জন্য একটা বড় রাজনৈতিক দল আপনারা, এখন তো আপনারাই সবচেয়ে বড়, মানে কি করবেন, মানে কি আপনাদের পরিকল্পনা, কিছু কি? না না, এটা তো ঠিক ও যেটা বলছে যে এই মুহূর্তে তো এখন ওই লোকগুলোকে বাঁচানো, ওই পরিবারগুলোকে বাঁচানোটাই হলো প্রধান। কারণ ওইখানকার মানুষ যারা থাকে তারা যতটা সহজে এই কাজটা করতে পারবে, দূর থেকে আমরা যে চিনি না, আমরা জানি না। এটার জন্য আমাদের দল থেকে আরো আগেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেখানে রেস্কিউর জন্য প্লাস তাদের পাশে দাঁড়ানোর জন্য সেটা যতটুকু সম্ভব সবকিছু নিয়েই সেখানে দাঁড়ানোর চেষ্টা করা। আবার যেহেতু আমাদের অলরেডি সেখানে আমাদের দলের যারা আছে তারা কাজ করছে, তবে এটা ঠিক যে এই মুহূর্তে যেটা মেইন যে কাজগুলো করতে পারবে কোস্টগার্ড বা নৌবাহিনী, কাজে এই 2টা বাহিনী পাশাপাশি যে ফায়ার ব্রিগেড আছে, তাই না, সেনাবাহিনীর যারা আছে, অর্থাৎ এদেরকে, কারণ এখন এটা হলো কি যে পুরা বাংলাদেশ জুড়ে তো হয় নাই, কাজে যেহেতু একটা বিশেষ জায়গা, কাজে ওই জায়গাটাকে ভাগ করে নিয়ে ইমিডিয়েটলি তারা সেটাকে রেস্কিউ করে, আমার মনে হয় যে এটা খুব বেশি এটা ওদের পক্ষে অসুবিধা হবে না। কোস্টগার্ড, নৌবাহিনী যদি এটা নেয়, পাশাপাশি সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেড যদি কাজ করে, কাজে এটা নিয়ে আর একটা হলো যে সবাইকে সাহস দিতে হবে, এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই। আর এটা তো মানে আমাদের এই মুহূর্তে হাহাকার করলে কিছু হবে না, এটা উদ্ধার করার জন্যই চেষ্টা করতে হবে। কারণ সেখান থেকে যার যার লেভেলে যতটুকু সম্ভব সেটা চেষ্টা করতে হবে। আর এর মধ্যে দিয়ে অবশ্যই সেই বিষয়টা থাকতে হবে যেটা সে প্রথমেই বলছে যে আজকে এই পরিবর্তনের মধ্য দিয়ে এইখানে যাতে ওই যে অর্থাৎ ওই আগুন লাগছে এর মধ্যে আবার কেউ আলু পোড়া যাতে না দেয়, অর্থাৎ এটাকে অন্যভাবে ব্যবহার না করা, এটা হলো পরিষ্কার কথা। তাই কাজে এইখানে আমরা যেটা চাই যে আজকের ওই ভারতের এমবেসি বলেন বা অমুক বলেন, অর্থাৎ এইখানে শান্তি রক্ষার জন্য যেটা দরকার সেটা এই সরকারকে সাহায্য করতে হবে। এবং এখন এমন কোনো কিছু অস্থিতিশীল পরিস্থিতি করা যাবে না, কারণ এমনি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, এবং ইন্টেরিয়াম গভর্নমেন্ট আজকে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের প্রধান আজকে ভারতে বসে আছে, আজকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা, ইভেন যারা দুর্নীতিবাদ ছিল তারাও আজকে বিভিন্নভাবে যেসব মামলা হচ্ছে ভয়ে আতঙ্কিত, তারাও এরকম অনেক কিছু পরিকল্পনা করতে পারে বা চিন্তা করতে পারে। কাজে সবাইকে এটা থেকে এখন ফিরে আসতে হবে, এখন দেশপ্রেমটা নিয়ে আজকে মানুষের পাশে আমাদেরকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। একদম, আমরাও চাই যে পরিস্থিতি তৈরি হয়েছে সবার একসাথে কাজ করা ছাড়া এখানে বিকল্প কোনো কিছু নাই। কিন্তু যে প্রশ্নটি এসছে, আসলে যেহেতু এখনো পর্যন্ত ছাত্ররা মনেই করে যে এটা আসলে পরিকল্পিত এক ধরনের দুর্যোগ, এবং এই ধারণা বা তারা অনেক ক্ষেত্রে হয়তো নিশ্চিত হয় কোনো বিষয়ে, সেই ধারণাটা নিয়ে সামনে আসলে কোনো জটিল পরিস্থিতি তৈরি হবে কিনা আমি বিরতির পর তা জানতে আবার ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা শেষ মুহূর্তে এত বিপর্যয়ের মধ্যে সেই ঘুরে দাঁড়ানোর কাজটা আমরা করতে করতে কথা হচ্ছিল যে এই বিপর্যয়কে কাজে লাগিয়ে যেন অন্য রকমের একটা কিছু ঘটানোর চেষ্টা কেউ করতে না পারে, সেই দিকেও একই সাথে দৃষ্টি রাখতে হবে। আমরা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে শুরু করি। আমরা সবসময় দেখি সকল বিপর্যয়ের সুবিধা কেউ না কেউ কোনো না কোনোভাবে নিতে পারে। হয়তো এই বিপর্যয়ের সুবিধা নিয়েই এমন একটা পরিস্থিতি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে তৈরি হবে, আরেকটা বিশৃঙ্খল অবস্থা বা আরেকটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে, বা আরও অনেক কিছু হতে পারে। সেটার ব্যাপারে কেমন করে আসলে নজর দেওয়া সম্ভব, যেহেতু এত ইয়ের মধ্যে আমরা আছি? প্রথম যেটি হচ্ছে যে শশী থারুর কয়েকটি কথা বলেছে, তার মধ্যে একটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গিয়ে আবার কামব্যাক করবে, এটা কখনো বাস্তবসম্মত না, এবং তার বয়স হয়ে গেছে। 2, পিপল টু পিপল রিলেশন ইন্ডিয়াকে বাংলাদেশের সাথে করতে হবে, এবং সে বিষয়ে তারা কোনো হেজিটেশন করতে চায় না, তারা ডক্টর ইউনূসের ব্যাপারে অনেক হাই ইমপ্রেশন রাখেন।
3 যেটা বলেছেন যে বাংলাদেশে যদি হিন্দু কখনো রিফিউজি যেতে থাকে তখন ভারত বাংলাদেশের ব্যাপারে নাক গলাবে। বাংলাদেশে হিন্দু রিফিউজি যাওয়ার মতো পরিবেশ আমার মনে হয় এখন নাই। আর বাকি সব বিষয় কিন্তু আমাদের আভ্যন্তরীণ বিষয়, যেটা আমরাই হ্যান্ডেল করব। আমরা পারি না কেন? কারণ আমরা একত্রিত হতে পারি না, আমরা আলাপ করতে পারি না, আমরা বসতে পারি না, যেটা সবসময় সমস্যা ছিল। তো আমি মনে করি এই বন্যায় সরকার মোটেও এরকম একটি 20 দিনের সরকার যেখানে কাঠামো ভেঙে পড়েছে, একা এই দুর্যোগ কখনোই মোকাবেলা করতে পারবে না। সেখানে আমাদের সকলের স্বতঃস্ফূর্তভাবে, সকল রাজনৈতিক দলের কেন বলি, রাজনৈতিক দলের কর্মী আছে, 1000 কর্মী নিয়ে একটা দল নামতে পারে। আমি আমার এলাকায় যখন ত্রাণ দিতাম 500 ছেলে ভলান্টিয়ারি কাজ করতো, সরকারভাবে এটা অসম্ভব, এবং রিমোট প্রজেক্টে আমরা দিতাম। সকল দল মিলে বিভিন্ন এরিয়া ভাগ করে এই কাজে সরকারকে সহযোগিতা করতে হবে। যদি সরকারের আর্থিক সমস্যা থাকে সবাই মিলে কিছু টাকা জোগাড় করে সরকারকে টাকা দিতে হবে এই পর্যায়ে। এটি এই মুহূর্তে ক্রাইং নিড, বাকি সব কিছু পরে। আমি খুব বিনয়ের সাথে বলবো, মানে এই মুহূর্তে ইন্ডিয়াকে ব্লেম দেওয়াটা দীর্ঘমেয়াদী রাজনীতিতে হয়তো বা এটা খুব একটা ভালো কিছু হচ্ছে না, আমার এটা মনে হচ্ছে। বাট অন দ্য আদার হ্যান্ড এদেশের মানুষ তো অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেছে, নানা ইস্যুতে হয়ে গেছে। সো মানুষ তো ক্ষোভ প্রকাশ করবেই, সেটা ইন্ডিয়াকেও দেখতে হবে কি করলে এই ক্ষোভ প্রকাশ করবে না, কি করলে মানুষ ইন্ডিয়াকে একটু বন্ধু ভাববে, এবং সেটা দুজনের জন্যই ভাইস ভার্সা বেনিফিশিয়াল হবে। ইন পার্টিকুলার আমি মনে করি যে এইটার ব্যাপারে প্রেডিকশন ইন্ডিয়া দিতে পারতো আমাদেরকে, যেরকম একটা বিপর্যয় আসতেছে তোমরা প্রস্তুত হও। তো যেহেতু আমরা ধরে নিতে পারি তাদের টেকনোলজি অ্যাডভান্স, তারা আপ স্ট্রিমে আছে, তো সেটা কেন দেয়নি, এটা একটা দুঃখজনক বিষয়। আরেকটা ব্যাপার বলি, ইন্ডিয়ার সাথে আমাদের যেমন বাইলেটারালিজম লাগবে, দ্বিপাক্ষিক ছাড়া হবে না, আবার মাল্টিলেটারালিজমও লাগবে, কিছু রিজনাল কিছু। সেক্ষেত্রে সার্ক কুড হ্যাভ বিন এ ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট। সার্ক একসময় ইন্ডিয়া চায়নি, আবার চায়নাকে ঠেকাতে ইন্ডিয়াই সার্ক চেয়েছিল মাঝখানে, কিন্তু হয়নি, আর শেষে আর হয়নি। তো এই বিষয়ে ডক্টর ইউনূস স্যার একটা অসাধারণ লিড নিতে পারে সার্ককে রিভাইভ করার জন্য। সার্ক ইন হাইবারনেশন, তো যখন সার্ক হবে তখন কিন্তু আমাদের এই অভিযোগগুলো দেওয়ার জন্য একটা ফোরামও হবে, এটাও দরকার। তো আমি মনে করি এখন কিভাবে আমরা এই বাইলেটারালিজম অ্যান্ড মাল্টিলেটারালিজম একসাথে চালাতে পারবো সেটি খুব বেশি ইম্পর্টেন্ট। নাজমুল হাসান, কি করবেন, আপনাদের পরিকল্পনা কি এই বিষয় নিয়ে একটু সামনে আগাবেন? মানে এই বন্যা, এটা তো আপনারা নিজেদের মতো করে উদ্ধার করবেন, তারপরে যেটা তৈরি হয়েছে আপনার বিবৃতি দিয়েছেন, তারাও বিবৃতি দিয়েছে, তারা একটা নমনীয় সুর হয়েছে যে তারা এটা করে নাই, এটা কি আরও অনেক দূর নিয়ে যেতে চান কিনা, সেটাই হচ্ছে কথা। দেখুন, আমি প্রথমে শামীম পাটোয়ারি ভাইয়ের একটা কথার সাথে দ্বিমত করছি যে অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট আমরা করছি না, বা আমরা বলছি না আমরা ইন্ডিয়া বিরোধী না, আমরা ভারতের যে আধিপত্য এবং আগ্রাসন আমরা তার বিরুদ্ধে, আমরা ইন্ডিয়াকে ব্লেমও দিচ্ছি না, এবং তাদের যে অ্যাক্টিভিটি এটা প্রুভড। আমরা এখনও তাদের আহ্বান জানাই যে আপনাদের মানে কূটনীতিক সম্পর্ক হবে এই দেশের মানুষের সাথে, ম্যান টু পিপল যেটা হওয়া উচিত, কারণ ভারতের স্বার্থের সাথে বাংলাদেশের জনগণের স্বার্থের সাথে রিলেটেড যুক্ত করা উচিত। আমরা অবশ্যই তাদের কূটনীতিক যারা আছে তাদেরকে নিরাপত্তার যে বিষয়টা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে এটাকে কেন্দ্র করে যেন কোনো রাজনীতি না ঘটে, অদূর ভবিষ্যতে যে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বাস করতে পারবে, যেই বাংলাদেশের রিমান্ডের নামে নির্যাতন হবে না, যেই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে হবে, যেই বাংলাদেশের আমরা প্রত্যেকটা সেক্টরে যে অন্যায় অনিয়ম দুর্নীতি পরতে দেখছি সেগুলো হবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যারা রক্ষক হিসাবে আছে তারা ভক্ষক হিসাবে থাকতে পারবে না, যারা বিচারক হিসাবে আছে তারা অবিচার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই, সেই বাংলাদেশ গঠনের জন্য এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, আইনজীবী, তার শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সকল শ্রেণী পেশা মানুষকে আমরা পাশে চাই। নিশ্চয়ই, এবং সবার সাথে একটা সুসম্পর্ক নিশ্চয়ই আমরা চাই, কারণ আমরা সবসময় আমাদের এটা নীতি যে কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে আমরা বন্ধুত্ব করতে চাই, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই। আমরা ভারতের সাথে অবশ্যই সম্পর্ক চাই, সেটা ন্যায্যতার ভিত্তিতে, রাজা বা প্রভু না, রাজা বা চাকর, একদম সমতার ভিত্তিতে আমরাও যা তারাও তাই। আব্দুল সালাম, আপনার কাছে আসতে চাই যে এই পরিস্থিতিতে ওরা তাদের একদম পরিষ্কার চিন্তা ভাবনা যে কি চাইছেন তারা, আপনারাও আপনাদের জায়গা থেকে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসাবে এই সময়টা আপনারা কি করতে চান বা আপনারা চান? না, আমরা তো পরিষ্কার, আমরা এই সময় এই সরকারকে দেখছেন যে আপনারা একদম আনকন্ডিশনাল আমরা সাপোর্ট দিয়েছি, এবং আমরা বলছি মোটামুটি যতটুকু যুক্তিসঙ্গত সময় দরকার ততটুকু সময় আমরা দিতে রাজি আছি। কারণ আমরা চাই যে আজকে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সরকার ভেঙে দিছে এবং আজকে অর্থনীতির একটা ধস নামায় দিছে। প্লাস আজকের এই যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক কেন আজকে এই পর্যায়ে গেল, এটার জন্য আমরা মনে করি যে আওয়ামী লীগ দায়ী। তো কাজে এগুলোকে যদি ঠিক করে আনতে হয় তাহলে সময় তো কিছুটা লাগবেই। পাশাপাশি আমরা যেটা চাই যে অবশ্যই যে এটা পরিষ্কার একটা এই বাংলাদেশ একজন মুক্তিযোদ্ধা হিসাবে সেই সময় আমরা স্বপ্ন দেখছিলাম যে বাংলাদেশ স্বাধীন করব, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, ঢাকায় আর রাজপথে গুলি হবে না, কিন্তু সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে গেছে। তো কাজেই স্বাধীনতার এতগুলো বছর পরে আবার যে বিপ্লব হলো, এখান দিয়ে আজকের এই তরুণ ছাত্ররা আজকে যে অবস্থা করেছে, আজকে তাদের সেই স্বপ্ন আর আমার সেই স্বপ্ন যাতে আবার দীর্ঘায়িত না হয়, এটার জন্য অবশ্যই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং গণতান্ত্রিক ধারায় আমাদেরকে যত দ্রুত সম্ভব সেটাতে ফিরে যেতে হবে। মানুষের যে অধিকার সেটা ফিরে দিতে হবে, একটা নির্বাচিত সরকার আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে, প্রত্যেকটা জায়গাতে জবাবদিহিতা আনতে হবে, জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ না, এটাকে প্রমাণ করতে হবে। এবং পাশাপাশি আজকে আমরা অবশ্যই চাই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক, কারণ প্রতিবেশী তো আমি পাল্টাতে পারবো না, প্রতিবেশী যে আছে তার সাথে আমার সম্পর্ক গড়তে হবে। তবে এই মুহূর্তে যেটা বলবো যে আজকে ভারত এটা রিয়েলাইজ করতে হবে যে ভারত, যেটা আমি আগেও বলছি আপনাদের এখানে, যে ভারতকে ডিসাইড করতে হবে যে তারা জনগণের সাথে মিত্রতা চায় না আওয়ামী লীগের সাথে মিত্রতা চায়। কাজে আজকে আওয়ামী লীগের নেত্রী একটা ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে যে আজকে তার পতন ঘটেছে। ভারতেরও এমন কোনো আচরণ করা উচিত না যে তারা আবার সেই আওয়ামী লীগকে বা হাসিনাকে ফিরে আনার জন্য তারা কোনো মিনিমাম কোনো সহযোগিতা, এটা যাতে কোনোভাবে জনগণের মধ্যে সেই এটা না আসে, সেই ভুলভাবটা না আসে। তাহলে এই যে জনগণের যে বিপ্লব, জনগণের যে ক্ষোভ, যে ক্ষোভটা আওয়ামী লীগের বিরুদ্ধে আছে সেটা থাকতেই পারে, সেটা অবশ্যই আমরা চাই না ভারতের বিরুদ্ধে যাক। এই কারণে আমরা চাই, আর পারস্পরিক যে সমস্যাগুলো আছে, এই পানির সমস্যা, আজকে অন্যান্য যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে অবশ্যই আমাদের মিট আপ করতে হবে। এবং বর্তমানের যে এই যে ভারত যেটাই বলুক না কেন, তারপরেও বলবো তারা তো উপরে আছে, আমি নিচে আছি, কাজে পানিগুলো তো উপর থেকে আমার এখানে একদম তাদের এটা পরিষ্কার, কাজে দায় কিছুটা হলে আসবে। কাজে এখন আমাদের যেটা ঘটছে, আমরা তো আশা করছিলাম যে এর জন্য ভারতের পক্ষ থেকেই তারা ঘোষণা করবে যে তারা বিবৃতি দিয়েছে, এবং সামনেও নিশ্চয়ই আমরা আশা করি যে কথাটা নাজমুল হাসান বলছিলেন যে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে আমরা বন্ধুত্ব সবার সাথেই চাই, আমরা সেটাই নিশ্চয়ই আগামীতে দেখব। সবাই সাথে থাকবেন রাজকাহনে।